প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস কার্যক্রমের পদার্থবিজ্ঞান এর ১ম বর্ষের স্নাতকের তাপগতিবিদ্যা, তাপ ও বিকিরণ কোর্সের ৫ম লেকচারে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা সংযুক্ত আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। শিক্ষার্থীরা, তোমরা যারা সংযুক্ত আছে তাদের নামের তালিকা এখানে দেয়া আছে। তোমরা আশা করি পরবর্তী ক্লাসসমূহেও সংযুক্ত থাকবে। শিক্ষার্থীরা, আলোচনার সুবিধার জন্য আজকে যে আজকের পাঠটাকে আমরা এভাবে আলোকসূচি অনুসারে আমরা বিশ্লেষণ করলাম। একটা হলো তাপগতিবিদ্যার ১ম সূত্র, এর সূচনা আলোচনা থাকবে। সূচনা আলোচনার কতিপয় গুরুত্বপূর্ণ রাশি এবং গাণিতিক সমীকরণগুলো থাকবে, যা দিয়ে আমাদের পরবর্তী পাঠ গ্রহণে সুবিধা হবে। এবং এবার ২য় অংশে রয়েছে তাপগতি প্রক্রিয়া। এই তাপগতি প্রক্রিয়ার ব্যাখ্যা এবং গাণিতিক যে উপস্থাপন এবং গ্রাফিক্যাল উপস্থাপন রয়েছে তা নিয়ে আমাদের আলোচনা রয়েছে। শিক্ষার্থীরা, আলোচ্য সূচি অনুযায়ী প্রথমে আমাদের সূচনা আলোচনার প্রথমে রয়েছে তাপগতিবিদ্যা। আচ্ছা, তাপগতিবিদ্যা হলো পদার্থবিজ্ঞানের একটি শাখার নাম, যে শাখায় আ আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো আ সেটা হলো তাপ, তাপের গতি, এগুলো নিয়ে যে পদার্থবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তা হলো তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা তোমরা যদি জানার ক্ষেত্রে ১ম এই যে বিষয়টি আমাদের জানার প্রয়োজন তা হলো, এখানে দেখো সিস্টেম। এই সিস্টেমটা এই সিস্টেম সম্পর্কে আমি ১ম লেকচারে তোমাদের ধারণা দিয়েছিলাম। কারণ আ আমার ভৌত জগতের যতটুকু অংশ নিয়ে আমরা আলোচনা করি বা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিবেচনা করি, সেই অংশটাকে সিস্টেম বলা হয়। এখানে মনে করো এই যে জায়গাটুকু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই জায়গাটুকু টোটালটা হলো একটা সিস্টেম। এখন এটুক নিয়ে আমরা পরীক্ষা-নিরীক্ষা করব, অথবা এখানে তাপগতীয় যে স্থানাঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর এর সাথে যেগুলো অংশটা রয়েছে সেটা হলো বেষ্টনী, সীমানা, এবং সীমানার বাহিরে যে অঞ্চলটা চারদিকে থাকে তাকে বলা হয় এর পরিপার্শ্ব। এখন তাপ এখান থেকে আ আ পরিপার্শ্ব থেকে সিস্টেমে আসতে পারে যখন এটা ঠান্ডা হবে, কারণ তাপের প্রবাহ হয় কি? উষ্ণ থেকে আ শীতল প্রান্তের দিকে। আবার সিস্টেম যদি উষ্ণ বেশি হয় তাহলে এখান থেকে তাপ এদিকে চলে যেতে পারে। তাহলে এই বিষয়টা আমাদের জানা আছে। এখন তাহলে আমরা কখন তাপগতীয় সিস্টেম বলবো শিক্ষার্থীরা? তাপগতীয় সিস্টেম বলবো যে, যে সিস্টেম, আমরা তো বললাম যে এটা সিস্টেম। এই সিস্টেম তাপগতীয় স্থানাঙ্ক, যা দ্বারা তাপগতিকে ব্যাখ্যা করা হয় এরকমের কিছু রাশি রয়েছে, পদ রয়েছে। এরকম চাপ, আয়তন, তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তি। সাধারণভাবে এই ৪টাকে ধরে রাখি। এই দ্বারা একটা সিস্টেমকে ব্যাখ্যা করা যায়। এর অবস্থানকে বা অবস্থাকে আমরা ব্যাখ্যা করতে পারি, তাকে বলা হয় তাপীয় সিস্টেম। তোমরা নোট করে নাও। আচ্ছা, এরপরে শিক্ষার্থীরা, আর এর সাথে আমাদের চাপ, আয়তন, তাপমাত্রা সম্পর্কে আমাদের পূর্ব ধারণা রয়েছে। এখন আজকে যেটি বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ মানি বোঝাই যাচ্ছে ইন্টারনাল, মানি একটি সিস্টেমের অন্তর্নিহিত যে শক্তি আ এর ভিতরে আগেই থেকে যাবে। তো এই সি অভ্যন্তরীণ শক্তি, এবং এই অভ্যন্তরীণ শক্তি কোন সিস্টেমে যে সঞ্চিত শক্তি থাকে তা অন্য শক্তিতে প্রয়োজন অনুযায়ী আমরা রূপান্তর করতে পারবো। তোমার দরকার হবে, তাহলে ওই শক্তিটাকে তুমি তখন কাজে লাগাতে পারবে। তাহলে এই ধরনের শক্তিই হলো অভ্যন্তরীণ শক্তি। আমরা একটা বস্তুর স্থিতিশক্তি এবং গতিশক্তি রূপেই আমরা এখানে অন্তঃস্থ শক্তিকে পেয়ে থাকি। তাহলে এই ২ টাকে আমরা এড করলেই আমরা ইন্টারনাল এনার্জি পেয়ে যাবো। তাহলে এই সংক্রান্ত আমাদের পরবর্তী যে অপেক্ষক অন্য অধ্যায়ে এর বিস্তারিত আলোচনা আছে। আমরা সেখান থেকেও এর অ্যা আ বিশদ আলোচনা পেয়ে থাকবো। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এটা নোট করেছো। আমি এই প্রশ্নগুলো তোমাদের আজকের ক্লাসের শেষে জিজ্ঞেস করব। শিক্ষার্থীরা, আজকে আমাদের যেহেতু যে অধ্যায়ের নামের সাথে আমার মূল যে নামটি রয়েছে সেটা হলো তাপগতিবিদ্যার ১ম সূত্র। আর এটা সম্পর্কেই আমাদের ধারণা। এই ধারণা নেয়ার জন্য আমাদের আ এই
সংক্রান্ত যে সূত্রটি দিয়েছিলেন বিজ্ঞানী জুল, জুল তিনি বলেছিলেন যে তাপ যদি কাজে রূপান্তর করতে পারি, তোমাদের মনে করো একটা বস্তুকে তাপ দিয়েছো, তাপের ফলে এটা কাজে রূপান্তর হয়ে গেল, যান্ত্রিক শক্তি বা কোনো কাজে, তার কাজ মানে কি যান্ত্রিক শক্তি, তাহলে এরা পরস্পরের সমানুপাতিক। সমানুপাতিক কি হয়, যত বেশি তাপ দিবে তত বেশি কাজ হবে। তাহলে এইটা আমি সমানুপাতিক চিহ্ন, এখানে তোমরা এই বিষয়টা সম্পর্কে জানো। এখন এই সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়ে দিই তাহলে সেখানে একটা ধ্রুব মান আসে, এটাকে বলা হয় জুলের তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা। এখন কেন তাপের যান্ত্রিক সমতা বলা হয় বা সমতা বলা হয়, কারণ এটাকে তুমি কাজের সাথে তাপ সমানুপাতিক সম্পর্ক হয়, এই যে গুণ করার ফলে এই দুইটা মানের মধ্যে কি হলো, সমতা বিধান হলো। এখন তাহলে এখান থেকে আমরা এর সংজ্ঞা দিতে পারি। তাহলে আমরা এটাকে যদি 1 বানাই, তাপের পরিমাণটাকে 1 এখানে আমরা যদি এখানে 1 বানাই, তাহলে J এর মানটা কাজের সমান হয়ে যায়। তাহলে H এর মানটাকে আমরা 1 ধরবো। তাহলে 1 ধরলে দেখো এখানে সংজ্ঞা দেয়া যায়। এই সংজ্ঞাটা পরীক্ষায় এসে থাকে। একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়। খেয়াল করো, নোট করে নাও, আমি জিজ্ঞেস করব। একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, মুখস্থ করবে না? তাহলে এই পরিমাণ কাজ কি বলা হয়, চাপের যান্ত্রিক সমতা বা তুল্যাঙ্ক। ওকে, এখন এটা তোমরা এখানে একটা দেখতে পাচ্ছ, এইটাই আমাদের তাপগতিবিদ্যার, এখানে তাপ দেয়া হচ্ছে, এই তাপ কাজে রূপান্তর হচ্ছে, এই যে এনার্জি অ্যাজ ওয়ার্ক, মানে তাপ দেওয়ার ফলে এটা কাজে রূপান্তর হয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। তাহলে এইভাবে আমাদের এর ব্যাখ্যা। তাহলে এখন ব্যাখ্যাটা জুল ওভাবে দেননি, জুলের কিছু পরীক্ষা রয়েছে, এর মূলত ব্যাখ্যাটা দিয়েছেন বিজ্ঞানী ক্লসিয়াস। তাহলে এই এটাকেই গাণিতিক রূপে ক্লসিয়াস ব্যাখ্যা দিয়ে উপস্থাপন করেছেন তার মতো করে, এবং সেটা প্রমাণিত। এখন দেখো, এখানে যদি কোনো একটা সিস্টেমে যদি তাপ দেই, এই যে বাহ্যিক যে তাপ, এই তাপটা দুইটা কাজে ব্যবহার হবে। এক, অন্তঃস্থ শক্তি পরিবর্তনে, আর দুই, বাহ্যিক কাজ সম্পাদনে। তাহলে এই দুইটা কাজ সম্পাদিত হবে। তাহলে সেক্ষেত্রে যদি শক্তির নিত্যতাকে আমরা মানি, তাহলে সেই অনুসারে যদি আমরা বসাই, তাহলে এইটা হলো, এই প্রদত্ত তাপটা দুইটা কাজে ব্যবহার হবে। তাহলে একটা অন্তঃস্থ শক্তি পরিবর্তনে, আর একটা হবে বাহ্যিক কাজ সম্পাদনে। তাহলে এইভাবে যদি আমরা বসাই ডেল চিহ্ন দিয়ে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি সমীকরণটি। এবং এটা যদি ক্যালকুলাস সিস্টেমে ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তনের জন্য লিখি, তাহলে এখানে একটি সমীকরণ পাই। দেখো du ইকুয়াল টু du প্লাস dw। তাহলে এই সমীকরণটা দ্বারাই আমরা সেই আমাদের মূলত এই সমীকরণটাই আমরা বারবার আমাদের প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করব। তোমরা সেগুলো দেখবে। এখন এখানে এই চিত্রটা দেখো, আসলে এই যে বাহ্যিক যে তাপটা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এটা খেয়াল করো, চিত্রটার দিকে তাকাও। এখানে যে কাজটা হচ্ছে, তাহলে ইউ এখানে ইন্টারনাল শক্তির এই যে এনার্জির কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে এটার পরিবর্তনটাকে আমরা প্রথম এই যে এখানে আমরা দেখাতে পারি, আর সাথে প্লাস বাহ্যিক কাজ। বাহ্যিক কাজটাকে আমরা কিভাবে দেখাবো, এখানে যে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, তার মানে এটা আয়তনের পরিবর্তনের ফলে হয়। তার মানে আয়তনের পরিবর্তন ছাড়া বাহ্যিক কাজ সম্পাদন করা যাবে না। এই বিষয়টা আমরা এখান থেকে ধারণা পাচ্ছি। তাহলে এই যে ব্যাখ্যাটা দিয়েছেন এই বিজ্ঞানী ক্লসিয়াস, তাহলে তাপগতিবিদ্যার তাৎপর্য আসলে তোমরা এভাবে উপস্থাপন করবা, এবং এর ফলে তাপ কাজে রূপান্তর হচ্ছে। কিন্তু এর একটা সীমাবদ্ধতা আছে, এটা তোমরা এখানে নোট করো, যে কাজ তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের সীমাবদ্ধতা হচ্ছে কি, তাপ কি কাজে রূপান্তর হয় ব্যাখ্যা করলেও কি পরিমাণ তাপ কাজে রূপান্তর হবে তা ব্যাখ্যা করতে ব্যর্থ। ঠিক আছে? তাহলে এটাও তোমরা লিখে রাখো। তোমরা এবং বই থেকে আরো বিস্তারিত পড়লে তোমরা এখন তোমাদের অধ্যয়ন করতে সুবিধা হবে। শিক্ষার্থীরা, এ এরপর আমাদের কতটি প্রয়োজনীয় রাশি সম্পর্কে আমাদের এখন ধারণা নিব। প্রথম হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ কি শিক্ষার্থীরা? মোলার আপেক্ষিক তাপ হচ্ছে এটা একটা রাশি, যেটা হচ্ছে ১ মোল গ্যাসের তাপমাত্রা। ১ মোল, এই যে 1 মোল গ্যাসের তাপমাত্রায় 1 কেলভিন বা একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে। তাহলে কোন একটা বস্তুর মধ্যে যদি ১ মোল নাও, গ্যাসও নিতে পারো। তাহলে কোন একটা গ্যাসের ১ মোল যদি নাও, ১ মোল গ্যাস নিলে তার যদি ১ কেলভিন বৃদ্ধি করতে চাও, তাহলে যে পরিমাণ তাপ শক্তি ওই বস্তুতে দেয়া লাগবে, তাহলে ওইটাই হলো তার মোলার আপেক্ষিক তাপ। এখন এই মোলার আপেক্ষিক তাপ হলো ২ ধরনের।
একটা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, চাপটাকে স্থির রাখবা। আরেকটা হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এটাকে প্রকাশ করার জন্য সিপি স্থির চাপে আর সিভি স্থির আয়তনে। সংজ্ঞার রূপটা একই রকম। তাহলে শুধু কি করবে, চাপ স্থির রেখে এভাবে শুরু করলে আমাদের সিপি এর সংজ্ঞা হয়ে যাবে। এখন গাণিতিকভাবে দেখো দুইটার প্রকাশ একই রকম, কিন্তু দুইটার ক্ষেত্র আলাদা। তাহলে এভাবে আমরা দেখাতে পারি। অথবা এই সমীকরণে যদি এভাবে এই প্রকাশটা তোমরা দেখো, যে আমরা যখন স্থির চাপ বলবো তখন এটার এইখানে পাদদেশে আমরা যদি পি লিখি তাহলে কনস্ট্যান্ট প্রেসার বোঝাবে। তাহলে কারণ দুইটার সমীকরণ কিন্তু একই। আবার এটার ক্ষেত্রে ভি নিচে লিখে আমরা এটাকে প্রকাশ করতে পারি। তাহলে এটা তোমরা নোট করো, তাহলে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা সিপি আর সিভি তোমরা হয়ে গেল। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। উম এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই তাপগতিবিদ্যার ব্যাখ্যা করার জন্য এই ২ টা রাশির একদম আ আ প্রতিটা ক্ষেত্রেই আমাদের এটার গাণিতিক ব্যাখ্যায় চলে আসবে, দেখবে। আচ্ছা, শিক্ষার্থীরা, এবার আমরা আ আরো কয়েকটি বিষয়ে আসি। মোলার আপেক্ষিক তাপ এর অনুপাত। এর অনুপাত এখানে লেখা আছে শিরোনামে যে গামা। তাহলে অনুপাতটাকে গামা বলবে। তাহলে আমরা গামার সংজ্ঞায়ন দিতে পারি আ যে তাপগতিবিদ্যায় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভি এর অনুপাতকে গামা বলে। তাহলে এই অনুপাতটা কি বলা হবে, গামা। এখানে গাণিতিকভাবে প্রকাশটা দেখানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো গামা ইকুয়াল টু সিপি বাই সিভি। এখন সিপি বাই সিভি এর আ গ্যাসের পরমাণুর সংখ্যা ভিত্তিতে ভিন্ন, ভিন্ন হয়ে থাকে। যেমন এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 5/3 আর কিন আ আ এটা হলো সিপি এর মান। আর সিভি এর মান হচ্ছে আ 2/3 আর। এভাবে আমরা পেতে পারি। সেখান থেকে যদি আমরা গামার মান বের করতে চাই তাহলে ভাগ করে আমরা গামার মান 1.67 পাবো। এভাবে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.4, বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.33। এই মানগুলো তোমরা মনে রাখবে, কারণ এটা গাণিতিক সমস্যা বা অঙ্ক করার জন্য তোমাদের যে প্রশ্নগুলো আসে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে, তাহলে সেক্ষেত্রে তোমরা এই অঙ্ক করার জন্য এই মানগুলো আ যদি তোমাদের গ্যাসের পরমাণুর সংখ্যা হিসাবে তোমাদের এই মানগুলো মনে রাখতে হবে। কনস্ট্যান্ট মান হিসেবে। তাহলে এক পারমাণবিক বলতে সকল নিষ্ক্রিয় গ্যাস, দ্বিপারমাণবিক মানে হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই ধরনের সবই হলো দ্বিপারমাণবিক। এদের ক্ষেত্রে 1.4 ধরবা। আর যদি কোনো বায়ুর গ্যাস বলে, এটার ক্ষেত্রেও কিন্তু গামা ধরতে হবে। বায়ুর কারণ, বায়ু হলো, আমরা সাধারণত দ্বিপারমাণবিক গ্যাসের কথাই বিবেচনা করি। কারণ বায়ুতে সাধারণত যে পরিমাণ আ গ্যাস থাকে হলো নাইট্রোজেন প্রধানত। নাইট্রোজেন থাকে আর অক্সিজেন থাকে এবং ২ টা গ্যাসই কিন্তু দ্বিপারমাণবিক। এইজন্য আমরা এটা ধরবো। যদিও নিয়ন আর্গন আছে। তাহলে সাধারণ দৃষ্টিতে তোমরা বিজ্ঞানের ছাত্র এটা মনে রাখবে যে বায়ুর গ্যাস বলতে আমরা ওই গ্যাস কি বুঝবো? সেটা হলো নাইট্রোজেন, যাকে প্রাধান্য দেয়া হয় এবং সেটা দ্বিপারমাণবিক। এজন্য বায়ু বললে সেখানে তুমি অন্য কোনো গ্যাসের কথা বলার দরকার নাই। সেটা দ্বিপারমাণবিক গ্যাস ধরবা এবং সেক্ষেত্রে বায়ুর মানটা ধরবা 1.40 বা 41 ও ধরতে পারো। তাহলে এভাবে আমরা বুঝতে পারলাম। তাহলে গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে গামার তাৎপর্য তো অনেক ব্যাপক। কারণ হচ্ছে এই ক্ষেত্রগুলোতে ব্যাখ্যা করার জন্য গামার মান জানা প্রয়োজন। শিক্ষার্থীরা, মোলার আপেক্ষিক তাপের তুলনা বা পার্থক্য, সেটা একটা গাণিতিক সমীকরণ হয়। আমরা এখানে সাধারণভাবে দেখতে পাচ্ছি। আ তাহলে এটাকে আমরা এখন উপস্থাপন করব। এখানে দেখো, একটা আ একটা সিলিন্ডারে তুমি গ্যাস নিয়েছো 1 মোল বা N মোল। N মোল গ্যাস নিয়েছো। এখন এই সিলিন্ডারে পিস্টন আছে। তাহলে একটা সিলিন্ডার নাও। একটা সিলিন্ডার নিলাম, এখানে পিস্টন রয়েছে। এখানে এটা পি, এই সিলিন্ডারে যে গ্যাস রয়েছে তাহলে পি চাপে ভি আয়তনে টি তাপমাত্রায়। ঠিক আছে? এখানে আমি তোমাদের সুবিধার্থের জন্য এখানে যদি ইংরেজিতে আছে বিষয়গুলো তোমরা বাংলায় উপস্থাপন করবা। কারণ একই আ ভাষাগত ভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে হবে। তাই এক্ষেত্রে আমি আ তোমাদের ২ টা পয়েন্ট, মূল ২ টা পয়েন্ট নিবো। আর সাথে আরেকটা পয়েন্ট, ভিন্ন একটা পয়েন্ট নিবো। এই ৩ টা। এই ৩ টা সমীকরণ মাথায় রেখেই কিন্তু এর সমাধান করা যায়। সম্পর্কটা স্থাপন করা যায়। তাহলে ১ম এ তোমরা এইটা ১ম এও লিখে নিতে পারো যে তাপগতিবিদ্যার ১ম সূত্র থেকে আমরা জানি dq = du + dw। ঠিক আছে? এটা ১ নং সমীকরণ দিয়ে নিবে। তাহলে এটাকে ১ নং সমীকরণ দিবে। তাহলে ১ নং সমীকরণ দেওয়ার পর আমরা ২ টা ক্ষেত্র নিব। একটা হলো
স্থির আয়তনে, আরেকটা নেব স্থির চাপে। তাহলে প্রথম লেখো স্থির আয়তনে। তাহলে স্থির আয়তনের যদি নাও তাহলে সিভি এর সম্পর্কটা আমরা এভাবে লিখতে পারি। কিছুক্ষণ আগে আমরা দেখলাম, দেখো ডিকিউ ইকুয়াল টু কি লেখে এন সিভি ডিটি। সিভি ডিটি যদি হয়ে থাকে তাহলে আমরা স্থির আয়তনের জন্য তোমরা জানো স্থির আয়তনের জন্য ডিভি এর মান কি হয়, 0 হয়। তো ডিভি এর মান যদি 0 হয়, ডিভি এর মান যদি 0 হয় তাহলে কাজের মানও কি 0। তাহলে কাজের মান যদি 0 হয় তাহলে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যদি মান বসাই দিই তাহলে ডিকিউ এর মান হলো সিভি ডিটি আর ডিডব্লিউ এর মান হলো 0। তাহলে ডিইউ এর মানটা আমরা কি লিখতে পারি, এইটা লিখতে পারি কিনা দেখো। তাহলে এইটা 2 নং সমীকরণে আমরা পেলাম। তাহলে আমরা আহ, এটা পেলাম আর এই সমীকরণটাকে আমরা 1 নম্বর দিয়ে আসলাম। ঠিক আছে, এই তোমরা এইভাবে নোট করো। তাহলে এটা হলো একটা আর এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে ডিইউ এর মানটা সিবিডিটি, এটা মনে রাখবা। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সিবিডিটি এর সমান। আর এন সংখ্যক হলে এন সংখ্যক ধরে নিই। আর 1 মোল যদি নেই গ্যাস তাহলে সেক্ষেত্রে 1 ধরে নিবা, তাহলে এন এর মান 1 হবে। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে স্থির চাপের অংশটা হয়ে গেল। এবার দেখো স্থির আয়তনের অংশটা আমরা পেলাম ডিউর মান। আর এবার দেখব আহ, স্থির চাপে। তাহলে স্থির চাপের ক্ষেত্রে শিক্ষার্থীরা আমরা এখানে দেখি ডিকিউ ইকুয়াল টু এন সিপি ডিটি। তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি ইকুয়াল টু এন আর ডিটি। এটা কিভাবে আসলো? তাহলে আমরা এটা প্রথম এই সমীকরণটা আমরা পেয়ে যাই, কারণ এটা হলো সিপি এর সংজ্ঞা থেকে পাই। কি ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তাহলে এই ডিকিউর মানটা এখন দেখো এইটা পাবো কোথায়? তাহলে এইটা তো সংজ্ঞা থেকে পেলাম, এইটা কোথা থেকে পাবো? এইটা হচ্ছে দেখো এই সমীকরণটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা জানি কি পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি এটাকে যদি আমরা ব্যবকলন করি লিখতে পারি পিডিভি ভিডিপি। এখন যেহেতু চাপ স্থির তো ভিডিপি এটাই 0 হয়ে যায়। তাহলে এইটা যদি 0 হয় তাহলে আমরা পিডিভি ইকুয়াল টু এটা কি কাজ, কাজের বদলে আমরা লিখতে পারি আর ডিটি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এখন তাহলে আমরা কয়টা মান পেলাম, আমি এখানে এটা ভিন্ন আহ, এখানে দেখো এখানে আমি ভিন্নভাবে মার্ক করে নিই। এই যে এই সমীকরণটা রয়েছে এখানে, এখানে এই সমীকরণটা, তাহলে এই সমীকরণটা ডিকিউ, এই যে ডিকিউ পেলাম কোথায়, এখানে এইটার মান আহ, এখানে এই ডিকিউ এইটার মান এটা না, আর হচ্ছে এই মানগুলো আমরা যদি বসাই দিই তাহলে দেখো এই সমীকরণটা দাঁড়াবে। এই সিপিডিটি হলো এই যে দেখো ডিকিউর মান এটা বসালাম আর ডিইউর মান কত এটা বসালাম। ডিইউর মান হলো সিবিডিটি আর পরের যে এন আর ডিটি এটার মান এখানে আমরা বসাই দিলাম। তাহলে এখানে ডিডব্লিউ এর মান তাহলে যদি বসাই আমাদের এই যে কাঙ্ক্ষিত সমীকরণটা আমরা পেয়ে যাই, সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর। খুবই গুরুত্বপূর্ণ, এটা মোলার আপেক্ষিক তাপদ্বয়ের পার্থক্য, এটা আর এর সমান। আর এটা থেকেই প্রমাণিত হয় সিপি এর মান, সিপি এর মান কি থেকে বড় হবে, সিভি এর থেকে বড় হবে, কারণ এটার সাথে আর যোগ করা লাগে, সিবি এর সাথে আর যোগ করলে সিপি এর সমান। তাহলে আমাদের এটা হয়ে গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী আরেকটা বিষয়ে আসি। এবার দ্বিতীয় অংশে আমাদের আলোচনার প্রথম অংশ শেষ করলাম, এখন দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশটা হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়াটা কি? যে প্রক্রিয়ায় কোনো তাপীয় সিস্টেমের তাপগতীয় অপেক্ষক এর নিয়মিত পরিবর্তন ঘটে তাকে তাপগতীয় প্রক্রিয়া বলে। এখন তাপগতীয় অপেক্ষক কোনগুলো? ওই যে চাপ, আয়তন, তাপমাত্রা, স্থানাঙ্কগুলো কি অপেক্ষক রূপে প্রকাশ করা যায়? যখন আমরা ফাংশন ধরবো একটার সাথে আরেকটা পরিবর্তন হয়, তাহলে এই ধরনের রাশিগুলো হলো তাপগতীয় মানে এভাবে যে পরিবর্তনগুলো যেখানে ঘটবে সেই প্রক্রিয়াটির নাম হলো তাপগতীয় প্রক্রিয়া। এখন এই তাপগতীয় প্রক্রিয়া প্রধানত আহ, আমরা চারটা ভাগে দেখতে পাই, চারটা ভাগে দেখতে পাই। এই ভাগগুলো আমরা দেখব। সমচাপীয় প্রক্রিয়া, এইটা একটা।
তারপর সমষ্ণ প্রক্রিয়া, এটা আরেকটা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আর ধ্রুব আয়তন প্রক্রিয়া। এখন এখন চাপের পরিবর্তন হয় না, সমচাপীয় প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন হবে না শিক্ষার্থীরা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আহ এখানে তাপের আদান প্রদান হবে না, একটা সিস্টেমে তাপ আসবেও না, সেই সিস্টেম থেকে বের হবে না, আদান প্রদান হবে না। আর ধ্রুব আয়তন মানে কি, আয়তন স্থির থাকবে, মানে বাহ্যিক কাজ সম্পাদিত হবে না। তাহলে এই কটা প্রক্রিয়া আমরা পেয়ে থাকি। এখন এইগুলোর ব্যাখ্যায় আমরা আসবো, সংক্ষিপ্ত ব্যাখ্যা এখানে দেয়া আছে। দেখো, প্রথমেই রয়েছে সমচাপীয় প্রক্রিয়া। এখানে একটি সিলিন্ডার তোমরা চিত্র দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, খেয়াল করো। এখানে এখানে দেখো, এখানে দেয়া আছে। তাহলে এখানে সমচাপ মানে কি, যে প্রক্রিয়ায় সিস্টেমের চাপ স্থির থাকবে তাকে সমচাপ, আইসোবারিক আইসোবারিক প্রসেস। এখন এই যে আইসোবারিক প্রসেসে এখানে দেখো, এখানে এখানে আমরা এখানের যে ব্যাখ্যাটা দিব, তোমাদের সবকিছু নোট করা দরকার নেই। এখানে যে মূল সারাংশগুলোতে খেয়াল করো, এই জায়গাটা আমি তোমাদের মূলত দেখানোর চেষ্টা করব। এই তাই এখানে দেখো, আমাদের এখান থেকে আমরা পরবর্তী অংশটা এইখানে মাঝখানে এতটুকু তোমাদের প্রয়োজন নাই। তাহলে আমরা একটা যদি গ্যাসের সিলিন্ডার ধরি, সিলিন্ডারের মধ্যে যদি প্রযুক্ত বল F হয়, তাই একক ক্ষেত্রফলের যে প্রযুক্ত বল, এখানে যে ক্ষেত্রফলের উপর যে বল এখানে যদি একটাকে ধাক্কা দেয়, একটা সিলিন্ডারের মধ্যে মনে করো গ্যাস আছে, গ্যাসকে যদি নিচ থেকে ধাক্কা দেয় তাহলে আয়তন কি বেড়ে যাবে না? তাহলে এখানে যদি আবার চাপ যদি আমরা দিই, চাপ দিয়ে যে আবার পিস্টনটা উপর দিয়ে আটকিয়ে রাখি, তাহলে এক জায়গায় কি হয়, চাপটা দেওয়ার ফলে কি হবে, আয়তন সংকুচিত হবে। তাহলে সেখানে আয়তনের প্রসারণ সংকোচন ঘটবে। তাহলে এরকম যদি হয়, তাহলে এক্ষেত্রে যদি বল প্রয়োগে যদি সরণ হয় dx, তাহলে আমরা লিখতে পারি বল ইনটু সরণ। এখন F কে আমরা এভাবে চাপের রাশিতে ব্যাখ্যা করলে লিখতে পারি PA dx, সেখান থেকে লিখতে পারি PdB। আমরা এতক্ষণ বলছিলাম যে কাজ বলতে আসলে PdB বুঝায়, তার মানে আয়তনের পরিবর্তন না হলে কাজও হবে না, বাহ্যিক সিস্টেমে বাহ্যিক কাজ হবে না। এটাকে যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা বসাই দিই, তাহলে dq du প্লাস PdB, dw এর বদলে আমরা ডাইরেক্ট এখানে এটা বসাতে পারি। এখানে দেখো, এই এটা সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে একটা গাণিতিক সমীকরণ। তোমরা দেখো এখানে বৃদ্ধি হয়েছে, অতএব আমার মনে হয় খুব সহজেই বুঝতে পারছো। এখানে আয়তনের পরিবর্তন কি, দ্বিতীয় আয়তন থেকে প্রথম আয়তন বাদ দিলে আয়তনের পরিবর্তন লেখা যায়, এটাকে আমরা ডিভি ধরতে পারি। ঠিক আছে, তোমরা এটা তোমরা বই থেকে দেখে নেবে। এখন দেখো, আহ পরবর্তী হলো সমষ্ণ প্রক্রিয়া। খুবই গুরুত্বপূর্ণ একটি আহ আহ প্রক্রিয়া, কারণ তোমাদের যে মূল আলোচনা, যে আলোচনাগুলো বেশি আসে সেটা হলো সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই সমষ্ণ প্রক্রিয়াটা হচ্ছে কি, সমানভাবে উষ্ণ। উষ্ণ মানে কি, তাপমাত্রাটা সমান, মানে সিস্টেমের তাপমাত্রা আগেও যা থাকবে এখনো তাই হবে। তাহলে যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। তাহলে সমষ্ণ প্রক্রিয়া যদি হয়, আর এটা খেয়াল রাখবা, এই জায়গাটা খুব নোট করো, সবাই খেয়াল করে রাখবা, এই প্রশ্নগুলো আমি করব কিন্তু ক্লাস শেষে, তোমরা নোট করে রাখো যে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। আর স্থির থাকলে এখানে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে না। তার মানে একটা সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে যদি তাপমাত্রা স্থির রাখে, ওই সিস্টেমের মধ্যে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে না। এই কারণটা তোমার এখানে লিখতেই হবে। তাহলে এটা যদি হয়, তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তনই যদি না হয়, তার মানে এই ডি এর মানটা তখন আমরা 0 লিখতে পারি। এখানে লেখা আছে ডি এর মানটা 0। তাহলে এটা যদি আমরা বসাই, তাহলে সেক্ষেত্রে আমরা এটা দেখি। তার মানে একটা সিস্টেমে বাহ্যিক যে তাপটা দিছো, তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে সমস্ত তাপটাই কাজে রূপান্তর হয়। অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হলো না, কারণ অন্তঃস্থ শক্তি 0 হয়ে গেল। তাহলে আমরা এই মন্তব্যটা করতে পারি যে সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক কৃত কাজ সিস্টেমে সরবরাহকৃত তাপশক্তির সমান। এখন দেখো, এটা এখান থেকে লিখতে পারি যে এই সিস্টেমে তাপ, তাহলে আমরা কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে নেই। বৈশিষ্ট্য দিয়ে তোমরা পার্থক্য করতে পারবা যদি অন্য কোনো প্রক্রিয়ার সাথে পার্থক্য হয়, যে তাপমাত্রা স্থির থাকে, সমানভাবে উষ্ণ, মানে ডিটি 0, অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় না। এই আমরা কিছুক্ষণ আলোচনায় চলে আসলাম। এটা একটা ধীর প্রক্রিয়া, খুব স্লোলি ঘটে প্রক্রিয়াটি। আচ্ছা, বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র কি? তাহলে আমাদের বয়েলের সূত্র তোমাদের জানা আছে, স্থির তাপমাত্রায় ঘটে 1/,
যত বেশি চাপ তত কম আয়তন গ্যাসের। সেক্ষেত্রে যদি হয় এখানে দেখো একটা গ্রাফ ২ টা গ্রাফ দেয়া আছে একই রকম। তাহলে এই দেখো ১ম আয়তন এটা ২য় আয়তন, আয়তন বৃদ্ধি পেলে চাপ কি আগের থেকে কমে গেল। চাপ নিচে থেকে ডাউনওয়ার্ড এবং এটা একটা এরকমের সমষ্ণ রেখা পাওয়া গেল। এটার নাম হলো আইসোথার্ম। এটার নাম কি? সমষ্ণ রেখার ইংরেজি নাম হলো আইসোথার্ম বা আ সমষ্ণ রেখা কাকে বলে? যদি পরীক্ষায় আসে সমষ্ণ রেখা কি? তাহলে এই সংজ্ঞাটা তোমরা এখনই নোট করে নাও। সমষ্ণ রেখা হচ্ছে পিভি বা পি বনাম ভি লেখচিত্রে পি বনাম ভি লেখচিত্রে স্থির তাপমাত্রায় আ যে গ্রাফ পাওয়া যায় তাকে সমষ্ণ রেখা বলে বা সমষ্ণ গ্রাফ বলে বা ইংরেজিতে বলে আইসোথার্ম। কুইজের প্রশ্ন হিসেবে আসতে পারে। তাহলে এই রেখাটাই হয় তোমরা পাশে চিত্রটা দিয়েও দেখাতে পারো। এইটা হলো সমষ্ণ রেখা। শিক্ষার্থীরা এবার আসো আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় মানে কি? সিস্টেমে তাপের আদান-প্রদান ঘটবে না। তাহলে এই প্রক্রিয়া যদি হয়ে থাকে তাহলে এই সিস্টেমে যদি আ তাপের আদান-প্রদান না হয় মানে তুই সিস্টেমে কোনভাবেই তাপ প্রবেশ করাইতে পারবা না। মানে ডিকিউ এর মান 0 এবার। এই ধারণাগুলো জানি সুস্পষ্ট থাকে, তাহলে তোমাদের পরবর্তী আমাদের যে আলোচনা রয়েছে তা সহজ হবে। ডিকিউ এর মান যদি হয়, তাহলে আমরা ডিইউ প্লাস ডিডব্লিউ তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ এই সমীকরণটা আসে। তোমরা দেখো বুঝতে পারছো কিনা? দেখো এটা লেখো এখানে মাইনাস ডিইউ। এখন দেখো অভ্যন্তরীণ শক্তিটা মাইনাস হয়ে গেল। এখন তোমার ভিতরে যে শক্তিটা আছে সেটা দিয়েই বাহ্যিক কাজ হইছে। তোমার ঘরে যেটুক মালামাল আছে, সম্পদ আছে তা দিয়ে তুমি কাজ করছো। তাহলে কি ঘরের সম্পদ কমে যাবে না? সিস্টেমেও ওই তাপটা দিয়েই তুমি কাজ করছো। তাহলে কি? তোমার যতটুক সিস্টেমে তাপ ছিল ওই তাপটা দিয়ে বাইরে কাজ হতো। বাইরে থেকে তোমার তুমি আমদানি করো নাই। তাহলে কি হবে? তাহলে রুদ্ধতাপীয় সংকোচনে উষ্ণ হয় এবং রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়। এখন তুমি এটা যেহেতু প্রসারণের ব্যাখ্যাটা আমি দিয়েছিলাম, যেহেতু ডিডব্লিউ টা বাহিরে ছিল, সেক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেমটা শীতল হয়ে গেল। ঠিক আছে? তাহলে আ এক্ষেত্রে তোমরা এটা লিখতে পারো তাহলে রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়। মানে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। একই কথা। শীতল হওয়া মানে কি? অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া। আচ্ছা। এবার তাহলে আমরা এটার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারি। এটা তাপ স্থির থাকবে। মানে সিস্টেমে তাপের আদান-প্রদান হবে না। এটা লেখো। সিস্টেমে তাপের আদান-প্রদান হয় না। সেটাই হলো অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয়। এটা অন্তঃস্থ শক্তির পরিবর্তন মানে কি? আ সেখানে কি প্রসারণ হলে ঋণাত্মক আর সংকোচন হলে আ ধনাত্মক এরকম লিখতে পারো। দ্রুত প্রক্রিয়া। হঠাৎ করে হয়। এটা তাৎক্ষণিকভাবে হয়ে যাবে। আর বয়েলের সূত্র এখানে মানবে না। আর এটার ক্ষেত্রে দেখো এই যে গ্রাফটা উপরের যে গ্রাফটা রয়েছে এই যে এদিক থেকে এটা হলো সমষ্ণ গ্রাফ। কিন্তু রুদ্ধতাপীয় গ্রাফ এখানে যে গ্রিন কালার করে এই যে লম্বা করে দেয়া আছে এইটা। তার মানে এটা হচ্ছে এটা একটু খাড়া। এই হলো পার্থক্য। এই খাড়ার পরিমাণটা আমরা বের করতে পারবো পরবর্তী সমীকরণ আছে আমরা গাণিতিকভাবে। তাহলে তোমরা এটা লিখতে পারো আ যে সমষ্ণ প্রক্রিয়ায় যে গ্রাফ পাবা রুদ্ধতাপীয় গ্রাফ তার চেয়ে খাড়া। ঠিক আছে? তাহলে এইটা হলো বিষয়। আমরা পরবর্তী আরেকটা বিষয় এখন আমরা ধ্রুব আয়তনে তো আয়তন স্থির থাকে সেখানে তো তোমরা জানো বাহ্যিক কাজ হবে না। ধ্রুব আয়তন প্রক্রিয়ায়। এখন আমরা যদি এক নজরে বিষয়গুলোকে আমরা সারসংক্ষেপ করতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সমচাপীয় প্রক্রিয়ায় অ্যা এখানে কি হয়? বাহ্যিক কাজ হবে পিডিবি। সমষ্ণ প্রক্রিয়ায় কারণ অভ্যন্তরীণ শক্তি এগুলো আমরা আলোচনা করেছি। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সেটা হবে কি? রুদ্ধতাপীয় তাপের আদান-প্রদান হয় না। তাহলে এখানে ডিইউ এর মানটা ঋণাত্মক হবে আ প্রসারণের ক্ষেত্রে। আচ্ছা ধ্রুব আয়তন প্রক্রিয়ায় বাহ্যিক কাজ 0 হবে। ডিডব্লিউ 0 এটা লিখে নাও। ডিডব্লিউ 0 আর ডিভি 0 হলে ডিডব্লিউ 0 এখন এক নজরে একটা গ্রাফের মাধ্যমে এগুলো সব দেখানো হয়েছে। আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ। ১ম এ আসো আম আইসোবারিক, আইসোবারিক প্রক্রিয়া। বারিক প্রসেসটা কি ছিল বলো তো? আইসোবারিক প্রসেসটা কি ছিল? সমচাপীয়। দেখো চাপের কোনো এ আয়তন বাড়লো, চাপের কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা। তারপর এটা হলো আইসোথার্ম। আইসোথার্ম প্রক্রিয়া কি? এইটা একটু বেশি আ এখানে দেখো কম ঢালু, কম ঢালু আইসোথার্ম। আইসোথার্ম মানে কি? সমষ্ণ রেখা। তোমাদের বললাম না আইসোথার্ম কি? আচ্ছা।
আইসোবার হলো সমচাপীয় রেখা। আর এডি এডিওবেট হচ্ছে কি? এটা কোন রেখাটা? সেটা হলো এটা ওই রেখাটা পাওয়া যায় রুদ্রতাপীয় রেখা। সেটা অপেক্ষাকৃত সমস্যারেখা চেয়ে আ উম ২ টা একই রকম দেখতে, একই রকমের বক্রতা হবে, কিন্তু বেশি খাড়া যেটা হবে সেই খাড়াটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। তো একে তুলনা করলে একটা গ্রাফে দেয়া আছে। আর ধ্রুব আয়তন দেখো, আয়তনে কোনো পরিবর্তন হয় নাই। চাপ চাপ এ চাপ হচ্ছে, আয়তনে কোনো পরিবর্তন হয় নাই। একই আয়তন রয়ে গেছে। এই। ঠিক আছে। তোমরা বিষয়গুলো জানলা। আ এখন আমাদের অ্যা প্রশ্ন উত্তর পর্ব। তোমরা করো, আমাদের সময় প্রায় শেষের দিকে। তোমরা এ তোমাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকলে এই আলোচনার মধ্যে থেকে প্রশ্ন করতে পারো। কোনো প্রশ্ন আছে? স্যার তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সীমাবদ্ধতা যদি আবার বলতেন। আচ্ছা, ঠিক আছে, গুড। সীমাবদ্ধ। হ্যাঁ, ধন্যবাদ ইশরাত, তুমি প্রশ্ন করেছো। এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কথা বলা হয়েছিল। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হলো তাপ কাজে রূপান্তর করা যায়। ঠিক আছে? যে প্রক্রিয়ায় করা যায় এরা পরস্পরের সমানুপাতিক। এখন এই সূত্র দ্বারা ক্লোসিসের যে ব্যাখ্যাও দেয়া হয়েছিল, সেখান থেকে আমরা একটা বিষয় পাই না। সেটা কি? তাপ কাজে রূপান্তর হয়, এটা ধারণা ঠিক আছে। কিন্তু কি পরিমাণ তাপ কাজে রূপান্তর হবে, কতটুকু হবে, আচ্ছা, এই ঠিক আছে। পরিমাণটা আমরা নির্ধারণ করতে পারি না। এটার জন্য তাপগতিবিদ্যার ২য় সূত্রটা আমাদের লাগবে। এটা পরবর্তী আমরা ২য় সূত্র যখন ব্যাখ্যা করব, তখন এই আলোচনায় এইগুলো বিষয়গুলো আসবে। তাহলে তোমরা এটা কি উপস্থাপন করতে পারবা? তাহলে যদি তাৎপর্য আসলে ওইটা লিখবে যে তাপগতিবিদ্যার একটা সফলতা কি? এটা শক্তির নিত্যতা সূত্রের বিশেষ রূপ। এটা ক্লোসিয়াস ব্যাখ্যা করে দেখাইছেন। এবং তাপকে কাজে রূপান্তর করা যায়, এটাও ধারণা ঠিক আছে। কিন্তু কি পরিমাণ তাপ কাজে রূপান্তর হবে এটা ব্যাখ্যা করতে পারে না। ৩টা পয়েন্টে শেষ করবা। জুলের কথা, ক্লোসিয়াসের কথা, আর শেষে সীমাবদ্ধতার কথা। তাহলে আমাদের উত্তরটা সঠিক হয়ে যাবে। ঠিক আছে? ধন্যবাদ। আর কারো প্রশ্ন থাকলে বলো। স্যার, ওই যে রুদ্রাপীয় প্রক্রিয়ায় আমরা দেখি যে এনট্রপি স্থির থাকে। এনট্রপিটা কেন স্থির থাকে? আচ্ছা, ইয়ামিন, ধন্যবাদ। তুমি প্রশ্ন করেছো এন্ট্রপির কথা। তুমি নিশ্চয়ই একটু পড়াশোনা একটু এগিয়ে গিয়েছো, কারণ পরবর্তীতে আছে এন্ট্রপির ধারণা। আমি অবশ্য এখনো পর্যন্ত এন্ট্রপির ধারণা দেইনি, কারণ তাপগতিবিদ্যার ২য় সূত্রে এন্ট্রপির কথাটা বলা আছে। তারপর বলেছো, আমি ওখানে যেহেতু ধারাবাহিক আলোচনায় আসবে, তাহলে এখন আমি এটা আলোচনায় নিয়ে আসবো না, কারণ এটা যেহেতু আলোচনাই হয় নাই। সেহেতু তোমরা সংযুক্ত থাকলে নিশ্চয়ই জানতে পারবা। আমি তখন তোমাদের এটা জানিয়ে দেব। আর কারো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে আমি ধরে নিচ্ছি তোমাদের একটু ভালোভাবেই তোমরা এটা তো গ্রহণ করেছো। এখন আমি যখন প্রশ্ন করব, স্যার আমি স্যার আচ্ছা, একটা প্রশ্ন ছিল স্যার। রুদ্রতাপীয় প্রক্রিয়া গ্যাস কর্তৃক যে কৃতকাজের সমীকরণ স্যার, ওইটা কি পড়তে হবে, মানে ওই সম্পর্কিত কিছু? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাস কর্তৃক কৃতকাজের সমীকরণ। হ্যাঁ, এটা তো পড়তেই হবে, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের আমাদের আমাদের আজকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রথম অংশে আলোচনা হলো। এটার ২য় অংশে আবার এটার গাণিতিক ব্যাখ্যাগুলো আছে। তোমরা পরবর্তী ক্লাসে সংযুক্ত তোমরা লেকচার ৬ এইগুলোর গাণিতিক ব্যাখ্যাগুলো আছে। সমষ্ণ প্রক্রিয়ায় কাজের রাশিমালা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের রাশিমালা, সবগুলোই আসবে। তোমরা সেটা তোমরা নিতে পারবে আসলে। পরবর্তী ক্লাসটা করলেই তোমরা জি স্যার, বুঝতে পারছি। করবে, এবং এটার আরো ব্যাখ্যাগুলো রয়েছে। আর কারো আছে প্রশ্ন? আচ্ছা, যাই হোক, আমি ধরে নিচ্ছি আমি এখন তোমরা মানসিক প্রস্তুতি নাও, আমি প্রশ্ন করা শুরু করব। ঠিক আছে? আহ, শিক্ষার্থীরা, তাহলে আমাদের এই অংশের যে প্রশ্ন আহ, আছে, তাহলে এখানে সংযুক্ত আছো মাইনুল। আচ্ছা, তুমি আনমিউট করো। আনমিউট করে এই প্রশ্নের উত্তরটা দাও। সেটা হচ্ছে
রুদ্ধতাপীয় প্রক্রিয়ার দুইটা বৈশিষ্ট্য বলো। শুনতে পাচ্ছ? রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংকোচনে, জি স্যার, জি বলো। রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংকোচনে সিস্টেম উত্তপ্ত হয় আর প্রসারণের সিস্টেম শীতল হয়। আর এটা তো একটা হলো। আর সমষ্ণ রেখা থেকে রুদ্ধতাপীয় রেখা অধিকতর খাড়া হয়। গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা, আর শম্পা একটা প্রশ্নের উত্তর দাও। শম্পা মিউট করো, হ্যাঁ স্যার। আনমিউট করো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তুমি বলো, আমরা তাপগতিবিদ্যায় যে প্রথম সূত্রের যে আলোচনা, এটার ব্যাখ্যাটা শক্তির নিত্যতাকে কিভাবে সমর্থন করে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতাকে সমর্থন করে কিভাবে? স্যার তাপগতিবিদ্যার প্রথম সূত্রে তো আমরা জানি যেটা শুধুমাত্র একক তাপ উৎপন্ন মানে এটার যে যান্ত্রিক কাজটা সেটা হচ্ছে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে তাকে যান্ত্রিক ক্ষমতা বলে। আর এটা যখন আয়তনের পরিবর্তন ছাড়া তো বাহ্যিক কাজ করা যায় না। তার মানে দুইটা কাজে ব্যবহার হয়েছে, তাই তো? আচ্ছা, যাই হোক হ্যাঁ শম্পা, স্যার। তোমার ধারণাটা এভাবে উত্তর করলে একটু ভুল হবে, মানে পরিপূর্ণ হবে না। যদি পড়েছো, আমি এটার সঠিক উত্তরটা বলে দিচ্ছি। সেটা করার জন্য বলবো যে বিজ্ঞানী ক্লসিয়াস তার ব্যাখ্যায় এভাবে উপস্থাপন করেছেন যে যে কোনো সিস্টেমে যদি বাহ্যিক তাপ দেয় সেটা দুইটা কাজে ব্যবহার হয়। দুইটা, একটা হলো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বা পরিবর্তন, আর একটা হলো বাহ্যিক কাজ। তার মানে শক্তির কোনো অপচয় ঘটে নাই, পুরো শক্তিটা কি কাজে লাগানো হয়েছে ব্যাখ্যায়। এই জন্য বলা যায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র জি স্যার। শক্তির নিত্যতারই বিশেষণ। ঠিক আছে, বুঝছো? এটুকু, বেশি শক্তির কথা না নিত্যতা তবে। সূত্র মেনে চলে। হ্যাঁ, মেনে হ্যাঁ চলে, স্যার বুঝছি। কারণ শক্তির কোনো তো অপচয় ঘটে নাই, দুইটা কাজে ব্যবহার করছে। তাহলে এটা প্রথমেই শুরু করবো ক্লোসিসের না, কথা থেকে। পুরো সম্পূর্ণ শক্তিটা এখানে ব্যয় হয়েছে। হ্যাঁ, রাইট রাইট, ঠিক আছে। ঠিক আছে, তাহলে হ্যাঁ তোমাদের স্যার বুঝছি। ধন্যবাদ, তোমরা প্রশ্ন করেছো, আমিও তোমাদের প্রশ্ন করলাম। আমরা আরো স্টাডি করবা, তাহলে আরো জানো, কারণ তোমরা এই লেকচার থেকে সরাসরি আমি প্রশ্ন করেছি, তোমরা উত্তর করতে পারলা, এটা তোমাদের একটা সফলতা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই। আমি আজকে ক্লাসটা শেষ করার আগে তোমাদের পরবর্তী বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা নোট করে নাও। এই দুইটা সংজ্ঞা এবং একটা প্রশ্ন, তাপগতিক উদাহরণ সূত্র ব্যাখ্যা বর্ণনা, এটা পরবর্তী তোমরা ক্লাস শুরু হলে দেখাবা স্যারকে। তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। তোমরা বাসায় সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে তোমরা ভালোভাবেই সুস্থভাবে আবার ক্লাসরুমে ফিরে আসো, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।